প্রিয় বন্ধুরা, শেখ হাসিনা কর্তৃক নিষিদ্ধ আমার ফাঁসি চাই গল্পের আজ শুনবেন ১৯তম পর্ব। ১২ জুন ১৯৯৬ নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলো। নরনারী নির্বিশেষে জনগণ স্বতঃস্ফূর্তভাবে হাসতে হাসতে ভোট কেন্দ্রে গেল, হাসতে হাসতে নিজেদের ভোট দিল, আবার হাসতে হাসতেই ঘরে ফিরে এলো। সন্ধ্যার পর বাংলাদেশ টেলিভিশনে নির্বাচনী ফলাফল ঘোষণা শুরু হলো। প্রথম দিকে দেখা যায় আওয়ামী লীগ বেশ এগিয়ে রয়েছে। রাত ১০টার পর আবার দেখা যায় বিএনপি বেশ এগিয়ে রয়েছে। প্রথম দিকের ঘোষিত নির্বাচনী ফলাফলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সহ উপস্থিত সকলেই বেশ পুলকিত হতে থাকেন। কিন্তু রাত ১০টার পরের ঘোষিত ফলাফলে সকলেই চিন্তিত হয়ে পড়েন। রাত প্রায় ১২টার দিকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার উপর হামলা হতে পারে এই কথা বলে তার বাসায় উপস্থিত সকলকে চলে যেতে বলেন। বাইরের সকলে চলে যাওয়ার ফলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ধানমন্ডি ৫ নম্বর রোডের ৫৪ নম্বর বাসাটি নীরব হয়ে যায়। রাত ১টার দিকে প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হানা অন্য একজনকে সঙ্গে নিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বাসায় আসেন এবং প্রায় ১ ঘন্টা একান্ত বৈঠক শেষে চলে যান। নির্বাচনের চূড়ান্ত ফলাফলে দেখা গেল অন্যান্য দলের চেয়ে আওয়ামী লীগ সবচেয়ে বেশি সিট পেয়েছে। কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা হিসাব করে দেখলেন বিএনপি, জাতীয় পার্টি, জামাত এবং জাসদ আসম আব্দুর রব যদি একত্রিত হয়ে যায় তাহলে আওয়ামী লীগের চাইতে একটি সিট বেশি হয়ে যায়, অর্থাৎ আওয়ামী লীগের একটি সিট কম হয়। সেক্ষেত্রে আওয়ামী লীগের পরিবর্তে বিএনপি, জাতীয় পার্টি আর জাসদের আসম আব্দুর রব এই জোট সম্মিলিত দলগুলো সরকার গঠন করতে পারে এবং সংসদের সংরক্ষিত ৩০টি মহিলা সিট অনায়াসে নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিতে পারে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এই হিসাব নিকাশের পর শুধু বলতে থাকেন, আবু হানা মানে প্রধান নির্বাচন কমিশনার আমার সাথে ছলনা করলো, প্রতারণা করলো, কথা রাখলো না, কথা মতো কাজ করলো না। এরপর ১৫ জুন সন্ধ্যাবেলায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জাসদ নেতা এবং জাসদের একমাত্র নির্বাচিত সংসদ সদস্য আসম আব্দুর রবকে যে কোনো প্রকারে ছলে বলে কৌশলে তার বাসায় নিয়ে আসার নির্দেশ দেন। স্বৈরাচারী এরশাদের ১৯৮৮ সালের পার্লামেন্টের গৃহপালিত বিরোধী দলীয় নেতা সম্মিলিত ওয়াচডগ আসম রবকে এই সংবাদ দিলে মনে হলো তিনি এমন একটি সংবাদের জন্য চাতক পাখির ন্যায় অপেক্ষা করছিলেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমন্ত্রণ জানিয়েছেন বলার সঙ্গে সঙ্গে আসম আব্দুর রব এমপি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ধানমন্ডির ৫ নম্বর রোডের ৫৪ নম্বর বাড়িতে ছুটে চলে আসেন। দ্বিতীয় তলার ভিআইপি রুমে আসম আব্দুর রব এমপিকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বসতে দিলেন, মিষ্টি খাওয়ালেন। তারপর বললেন, রব ভাই, আপনারাই দেশ স্বাধীন করেছেন, বাংলাদেশ বানিয়েছেন, আপনারাই তো আমার পিতাকে শেখ মুজিব থেকে বঙ্গবন্ধু বানিয়েছেন, সারা বিশ্বে পরিচিতি দিয়েছেন। এসবের মূলে ব্যক্তিগতভাবে আপনার অবদানই সবচাইতে বেশি। আসম আব্দুর রব বলেন, আপনি তো তখন রাজনীতিতে ছিলেন না, কাজেই আপনি জানেন না। আমরা কখনোই বঙ্গবন্ধুর বিরোধিতা করতে চাইনি, আর আমি ব্যক্তিগতভাবে তো কখনোই বঙ্গবন্ধুর বিরোধিতা করিনি। বঙ্গবন্ধুর চারপাশে যারা ছিল এবং আমার সাথের গুটি কয়েক, এরাই আমাদের মধ্যে দূরত্ব সৃষ্টি করে দিয়েছিল। আসলেই বঙ্গবন্ধু আমাদের প্রকৃত নেতা ছিলেন, আর আমরাই বঙ্গবন্ধুর প্রকৃত লোক ছিলাম। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেন, হ্যাঁ রব ভাই, আপনারাই তো বঙ্গবন্ধুর প্রকৃত লোক, তাই তো আমি আপনাদের নিয়ে মন্ত্রিসভা গঠন করতে চাই। আমরা সকলে মিলে সরকার গঠন করে দেশ চালাতে চাই। আসম আব্দুর রব বলেন, মনের দিক থেকে তো অনেক আগেই আমি আপনার নেতৃত্বে দেশ পরিচালনার প্রস্তুতি নিয়ে আছি এবং এতদিন তো কেবল আপনার ডাকের অপেক্ষায় ছিলাম। বঙ্গবন্ধু কন্যা বললেন, আমাকে বিশ্বাস করুন, আমি আপনার বিশ্বাসের অমর্যাদা করব না। আসম আব্দুর রব বললেন, হ্যাঁ, আপনাকে বিশ্বাস করার ব্যাপারে আমার কোনো ঘাটতি নেই, আপনি বঙ্গবন্ধু কন্যা, আপনাকে বিশ্বাস করা যায়। উপস্থিত নজিব আহমেদ নজিব, বাহাউদ্দিন নাসিম, নকিব আহমেদ মানু, কানিজ আহমেদ, রামমোহন দাস, মৃণাল কান্তি দাস, আনাম, সেন্টুদের দিকে তাকিয়ে আসম আব্দুর রব বললেন, আমি নেত্রীর সঙ্গে একটু একা কথা বলতে চাই। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা উপস্থিত সকলকেই বললেন, তোমরা এখন বাইরে যাও। সবাই বাইরে চলে গেল। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আর জাসদ নেতা আসম আব্দুর রব ভিতরে একান্তে কথা বলছেন। মিনিট ৫ পরে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কলম এবং 2টি কাগজ চাইলেন। একটি কলম এবং 2টি কাগজ ভেতরে দেওয়া হলো। বাইরে থেকে বোঝা গেল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং জাসদ নেতা আসম আব্দুর রব নিজেদের মধ্যে একটি লিখিত চুক্তিনামা করবেন।
মিনিট 15 পরে আসম আব্দুর রব চলে গেলেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ঘোষণা করলেন, আসম আব্দুর রবকে ম্যানেজ করা গেছে, এবার হয়তো সরকার গঠন করতে পারবো। পরের দিন সকালে রামমোহন দাস একটি হিসাব নিয়ে এসে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বুঝালেন যে বিএনপি, জাতীয় পার্টি, জামায়াতে ইসলামী, জাসদ এবং একমাত্র স্বতন্ত্র এমপি কুষ্টিয়ার মকবুল হোসেনও যদি একজোটভুক্ত হয় তাহলেও আওয়ামী লীগের সংখ্যাগরিষ্ঠতা থাকে এবং আওয়ামী লীগ সরকার গঠন করতে পারে। কারণ একাধিক আসন থেকে বিজয়ী সংসদ সদস্যদের সংবিধান অনুযায়ী শপথ নেওয়ার পূর্বে একটি মাত্র আসন বা সিট রেখে বাকি আসন বা সিট ছেড়ে দিতে হবে এবং ছেড়ে দেওয়া সেই আসন বা সিট শূন্য ঘোষিত হবে। অর্থাৎ এক ব্যক্তি যতগুলো আসন বা সিট থেকে বিজয়ী হোক না কেন, এক ব্যক্তিকে একটি মাত্র আসন রেখে বাকি সিটগুলি ছেড়ে দিতে হবে। সেই দিক থেকে বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, জামায়াত এবং স্বতন্ত্র জোটের আসন বা সিট ছাড়তে হবে 11টি, আওয়ামী লীগের 4টি। শপথ নেওয়ার পূর্বে ছেড়ে দেওয়া আসন বাদ দিয়ে হিসাব করলে দেখা যায় আওয়ামী লীগের একাই উল্লেখিত জোটের চাইতে একটি আসন বেশি থাকে। জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই হিসাব বুঝার পরে বলে উঠলেন, ওরে হারামজাদা, আগে কইছিলি, এখন তো সব শেষ। রব বাউতাবাজি দিয়ে আমার কাছ থেকে লিখিত নিয়ে গেছে, এখন তো আর পাল্টানো যাবে না। হারামজাদা, আগে কি করলি, এখন কি করি? রবের কাছে আমার লিখিত আছে, এখন কি করে আমি? এই হলো বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার ঐক্যমতে সরকারের প্রকৃত উৎপত্তি এবং জাসদ নেতা আসম রব মন্ত্রী। 19 জুন 1996 সন্ধ্যা 7টায় সাবেক রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদের স্ত্রী রওশন এরশাদ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে ধানমন্ডির 5 নম্বর বাড়িতে দেখা করলেন। দ্বিতীয় তলার ভিআইপি রুমে মুখোমুখি সোফায় বসে আছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আর সাবেক ফার্স্ট লেডি রওশন এরশাদ। দুজনের মাঝে 5 ফিটের মতো দূরত্ব। রওশন এরশাদ বললেন, আপা, আপনার কাছে আমার একটা অনুরোধ, আপনি জাতীয় পার্টি থেকে জিন্নাত মোশাররফকে মহিলা এমপি বানাবেন না। শেখ হাসিনা বললেন, এটা আপনাদের ব্যাপার, আপনারা যাকে দিবেন আমি তাকেই মহিলা এমপি বানাবো। রওশন এরশাদ বললেন, আপা, আপনি আমার বোন, আপনিও মহিলা, আপনারও স্বামী আছে, আপনি বোন হিসেবে আমার প্রতি দয়া করেন, সবই আপনার হাতে। আপনি দয়া করে আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে আনতে সাহায্য করুন। ওই চরিত্র বষ্টা জিন্নাত মোশাররফকে দয়া করে আপনি মহিলা এমপি বানাবেন না। প্রয়োজনে আপনি জাতীয় পার্টি থেকে একটিও মহিলা এমপি বানাবেন না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন, না, আমি জাতীয় পার্টিকে 2টি এবং জামায়াতকে 1টি মহিলা এমপি দেব। রওশন এরশাদ বললেন, তাহলে আর যাই হোক, জিন্নাতকে এমপি বানাবেন না। শেখ হাসিনা বললেন, বললাম তো, এটা আপনাদের ব্যাপার। রওশন এরশাদ সোফা থেকে উঠে সোজা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পা জড়িয়ে ধরে বললেন, আপা, আপনি আমার বোন, আপনি দয়া করে আমাকে এই মুসিবতে ফেলবেন না, আপনি দয়া করে আমার স্বামীকে উদ্ধার করুন। শেখ হাসিনা বললেন, আরে কি করছেন, ঠিক আছে, পা ছাড়ুন, আমি দেখব। রওশন এরশাদ বললেন, আপা, আপনি কথা দেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন, ঠিক আছে, আমি জিন্নাতকে এমপি বানাবো না। অতঃপর রওশন এরশাদ ভিআইপি রুমের পশ্চিম পার্শ্বের দরজা দিয়ে বেরিয়ে সিঁড়ির দ্বারে যেতে না যেতেই ভিআইপি রুমের উত্তর দিকের দরজা দিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বেরিয়ে ডাইনিং রুমে এসে নাচতে লাগলেন আর বলতে লাগলেন, কাউরে ছাড়ুম না, লাগাইয়া দেমু, কাউরে ছাড়ুম না, জিন্নাত মোশাররফকেই আমি এমপি বানাবো। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা খালেদা জিয়া পতন আন্দোলনে 71-এর যুদ্ধ অপরাধী ঘাতক গোলাম আজম ও তার দল জামায়াতে ইসলামীর সাথে গভীর রাজনৈতিক সম্পর্ক গড়ে তোলেন এবং নির্বাচনের প্রাক্কালে শেখ হাসিনার বিয়াই পুতুলের শ্বশুর মোশাররফ হোসেনের উত্তরার বাড়িতে জামায়াতের প্রধান ঘাতক গোলাম আজম এবং মতিউর রহমান নিজামীর সাথে গোপন বৈঠকে মিলিত হন। ওই বৈঠকে আলোচনা ও সিদ্ধান্ত হয় যে 12 জুন 1996-এর নির্বাচনে জামায়াতের কর্মী ও সমর্থকরা বিএনপি প্রার্থীকে ভোট দেবে না এবং যে সমস্ত জায়গায় জামায়াত দুর্বল সে সমস্ত জায়গায় আওয়ামী লীগ প্রার্থীকে ভোট দেওয়ার চেষ্টা করবে। বিনিময়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জামায়াতকে 2টি মহিলা আসন দিবেন। রাত তখন 10টা। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ডাইনিং টেবিলে রাতের খাবার খেতে খেতে জামায়াত নেতা ঘাতক গোলাম আজম ও নিজামীর সাথে বৈঠকের ও ওয়াদার কথা পুনরায় উল্লেখ করে বললেন, ওদের বলেছিলাম বোরখাওয়ালীদের 2টি মহিলা এমপি দেব। তখন ভেবেছিলাম জামায়াত গোটা 15 সিট পাবে, কিন্তু জামায়াত পেয়েছে মাত্র 2টি আসন। বোরখাওয়ালীদের এখন একটার বেশি মহিলা এমপি দেব না। এই কথা শুনে শেখ হাসিনার চাচি শেখ নাসেরের স্ত্রী শেখ হেলাল এমপির মা বললেন, অহন দিলেও হয়, না দিলেও হয়, কাম তো হয়েই গেছে। অর্থাৎ জামায়াতকে এখন মহিলা এমপি দিলেও চলে, না দিলেও চলে, নির্বাচনী কাজ তো উদ্ধার হয়ে গিয়েছে। বঙ্গবন্ধু কন্যা বললেন,
ভবিষ্যতে হাতের মুঠোয় রাখার জন্য একটা মহিলা এমপি বুরখাওয়ালিদের দেই। মিসেস মতিউর রহমান রেন্টু বলল, আপা, এটা আপনি কি বলেন? মানুষের মন ভেঙে দেবেন না, মানুষের বিশ্বাস নষ্ট করবেন না। আপনি মুক্তিযুদ্ধের পক্ষের নেত্রী, মানুষ আপনাকে স্বাধীনতার প্রতীক মনে করে। আপনি যদি জামায়াতকে মহিলা এমপি দেন, তবে খালেদা জিয়া আর আপনার মধ্যে তফাৎ থাকবে না। মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ বিমুখ হবে, আপনার ক্ষতি হবে, আপনি এটা করবেন না। এরপর মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু এবং মিসেস মতিউর রহমান রেন্টু একযুগে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পা জড়িয়ে ধরে কেঁদে দিয়ে বলল, আপা, আপনি কথা দেন জামায়াতকে একটা মহিলা এমপি দেবেন না। শেখ হাসিনা বললেন, আমাকে ভাবতে দাও। রাত তখন 2টা। পরদিন সকাল 7টায় মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু ও মিসেস মতিউর রহমান রেন্টু প্রথমেই গেল ইন্দিরা রোডে শেখ হাসিনার চাচি শেখ হেলাল এমপির মায়ের বাসায়। দুজনে মিলে শেখ হাসিনার চাচির পা জড়িয়ে ধরে বলল, চাচি, আপনিই কেবল পারেন জামায়াতকে মহিলা এমপি না দেওয়া থেকে আপাকে বিরত রাখতে। চাচি বললেন, তোমাদের সামনেই তো আমি বললাম কালকে, দিলেও পারে না দিলেও পারে। স্বামী স্ত্রী দুজনে বলল, না চাচি, আপনি শুধু বলবেন জামায়াতকে মহিলা এমপি দিও না। চাচিকে এক প্রকার জোর করেই ধানমন্ডি 5 নম্বর রোডে শেখ হাসিনার বাড়ি নিয়ে যাওয়া হলো এবং পুনরায় স্বামী স্ত্রী মিলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পা জড়িয়ে ধরে জামাতকে মহিলা এমপি না দেওয়ার জন্য কান্নাকাটি শুরু করলে চাচি বললেন, ওরা কান্নাকাটি করছে, তাছাড়া জামায়াতকে মহিলা এমপি না দিলে তোমার কোনো ক্ষতি হবে না, দিও না তুমি জামায়াতকে মহিলা এমপি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন, ঠিক আছে, তোমরা যখন দিতে চাও না তখন দিলাম না। আগামী 23শে জুন 1996 সন্ধ্যা 7টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসের কাছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেবেন। সবাই খুব ব্যস্ত। যারা মন্ত্রী হবেন বলে আশা করেছেন তারা সকলে প্রচণ্ড টেনশনে আছেন। ঘন ঘন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বাসায় আসা যাওয়া করছেন। মনে মনে ভাবছেন, আমি তো মন্ত্রী হবই, আমাকে মন্ত্রিসভা থেকে বাদ দেয় কিভাবে। ভাবি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছের লোক, বিশেষ করে আত্মীয় স্বজনদের কাছে ধর্ণা দেওয়া, জোর তদবির করা চলছে। এদের মধ্যে একজনই শুধু তদবির করছেন না, ধর্ণা দিচ্ছেন না, কারণ তিনি তো একেবারে নিশ্চিত তিনি মন্ত্রী হচ্ছেনই। শুধু মন্ত্রিত্বই নিশ্চিত নয়, মন্ত্রণালয়ও নিশ্চিত, এবং সেই মন্ত্রণালয়টা হলো LGRD মন্ত্রণালয়। এই সৌভাগ্যবান ব্যক্তিটি আর কেউ নন, তিনি হচ্ছেন ঢাকার মেয়র মোহাম্মদ হানিফ। মেয়র মোহাম্মদ হানিফ LGRD মন্ত্রী তো হয়েই আছেন, এটা তিনি একেবারেই নিশ্চিত। ঢাকার মেয়র মোহাম্মদ হানিফের LGRD মন্ত্রণালয়ের মন্ত্রিত্বের এই নিশ্চয়তার কারণ গত 17 ফেব্রুয়ারি 1996 ধানমন্ডি 32-এ বঙ্গবন্ধু ভবনে বঙ্গবন্ধু কন্যা আজকের ভাবি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো মেয়র হানিফকে LGRD মন্ত্রী বানিয়ে রেখেছেন, এবং মেয়র হানিফকে LGRD মন্ত্রী হিসেবে আনুষ্ঠানিক ঘোষণাও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা 17 ফেব্রুয়ারি 1996 দিয়ে রেখেছিলেন। কাজেই মেয়র মোহাম্মদ হানিফ নচিন্তা ডো ফুর্তিতে আছেন। আজ 23শে জুন 1996 সাল সন্ধ্যা 7টায় বঙ্গভবনের দরবার কক্ষে রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসের কাছে প্রধানমন্ত্রী হিসাবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা শপথ নেবেন। ধানমন্ডি 5 নম্বর রোডের শেখ হাসিনার 54 নম্বর বাড়িতে শুধুমাত্র শেখ হাসিনা ছাড়া বাকি সবার মুখ কালো। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পিতার ফুফাতো ভাইদের ছেলেরা নজিব আহমেদ নজিব, নকিব আহমেদ মানু, কানিজ আহমেদ, এদের সবার মুখ কালো, এমন কালো যেন কালবৈশাখীর কালো মেঘ এদের মুখে ভর করেছে। এদের আরেক চাচাতো ভাই বাহাউদ্দিন নাসিম, সে তো বুড় হওয়ার আগেই শেখ হাসিনার বাসা ছেড়ে চলে গেছেন। বাড়ির চাকর বাকর, পিয়ন, গাড়ির ড্রাইভার, বাবুর্চি, এমনকি যারা দীর্ঘ 16-17 বছর শেখ হাসিনার সাথে থাকতে থাকতে শেখ হাসিনার আত্মীয়র মতো হয়ে গেছেন, শেখ হাসিনার পরিবারের সদস্য হয়ে গেছেন, তাদের চোখেও জল, তাদের মুখও বিষণ্ণ মলিন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কিছুক্ষণ পরপর শুধু বলছেন, সবাই এমন শুরু করেছে যেন আমি মরে যাচ্ছি। আরে ঘণ্টাখানেক পরেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেবেন, অথচ তার বাড়িতেই নেমে এসেছে ভীষণ গাঢ় শোকের ছায়া। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেই যাচ্ছেন, কিরে আমি কি মরে যাচ্ছি যে সবাই সুখ শুরু করেছিস? শেখ হাসিনার আত্মীয় সহ 2-3 জনকে এই সুখের কারণ জিজ্ঞেস করলে তারা বলেন, বুঝেন না, উনি তো প্রধানমন্ত্রী হয়ে গেলেন, ওনার আখের তো গুছিয়েই নিলেন, আমাদের কি হবে? এখন তো উনি আমাদের খুঁজেও নেবেন না, আমরা যে এত বছর কষ্ট করলাম তা মনেও রাখবেন না। বলা হলো, না না, প্রধানমন্ত্রী হয়ে ভুলে যাবেন কেন, মনে রাখবেন না কেন? নিশ্চয়ই মনে রাখবেন। ওরা জবাবে বলল, এখনও বুঝেন নাই তো কীরকম বেইমান, বুঝবেন। সন্ধ্যা 7টায় বঙ্গভবনের দরবার কক্ষে প্রবেশ করা হলো। আওয়ামী লীগের সমস্ত এমপিরা এসেছেন, বিচারপতিরা এসেছেন, 3 বাহিনী প্রধান এসেছেন, প্রশাসনের কর্মকর্তাগণ,
গণ্যমান্য ব্যক্তিগণ সবাই এসেছেন। নতুন পায়জামা পাঞ্জাবি আর মুজিব কোট পরে এসেছেন ঢাকার মেয়র মোহাম্মদ হানিফ। তিনি সাধারণত মুজিব কোট পরেন না, কিন্তু তিনি তো নিশ্চিত যে তিনি আজ মন্ত্রিত্বের শপথ নিচ্ছেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা গত 17 ফেব্রুয়ারি তাকে মন্ত্রী বলে ঘোষণা দিয়েছেন। কাজেই তিনি আজ মুজিব কোট পরে এসেছেন। তিনি জনতার মঞ্চ তৈরি করেছেন, খালেদা জিয়া সরকারের পতন ঘটিয়েছেন। জনতার মঞ্চের নায়ক তো তিনি। এই সমস্ত দিক দিয়ে ঢাকার মেয়র মোহাম্মদ হানিফ আজকের অনুষ্ঠানের মধ্যমণি না হলেও কম গুরুত্বের না। অনুষ্ঠানের শুরুতেই প্রধানমন্ত্রী হিসেবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা শপথ নিলেন এবং বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হলেন। এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মন্ত্রিসভার নাম ঘোষণা করলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যাগ থেকে তার মন্ত্রিপরিষদের লিস্ট বের করেছেন। ঢাকার মেয়র মোহাম্মদ হানিফ আস্তে আস্তে চেয়ার থেকে উঠছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রিপরিষদের নাম পড়তে একটু সময় লাগছে। ঢাকার মেয়র মোহাম্মদ হানিফ এমনভাবে আছেন যে তিনি না চেয়ারে বসে আছেন না দাঁড়িয়ে আছেন। তিনি মনে করছেন চেয়ারে বসে লাভ কি, এখনই তো উঠতে হবে। মন্ত্রিপরিষদের প্রথম নামটাই তার। চেয়ার ছেড়ে দাঁড়াচ্ছেন না এই জন্য যে দৃষ্টিকটু মনে হতে পারে, তাই তিনি আধা বসা আধা দাঁড়ানো অবস্থায় আছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিপরিষদের নাম পড়তে লাগলেন। প্রথম নামটি মেয়র হানিফের না, দ্বিতীয়টিও না, তৃতীয়টিও না, চতুর্থ নামটা মেয়র হানিফের হলো না, পঞ্চম না, ষষ্ঠ না, সপ্তম না, অষ্টম না, না না না। এরপর মেয়র মোহাম্মদ হানিফ কানায় কানায় শ্রোতা দর্শকে ভরা দরবার কক্ষের চেয়ারের 2 সারির মাঝখান দিয়ে দ্রুত বঙ্গভবন ত্যাগ করে বেরিয়ে যেতে থাকলেন। একজন তাকে পিছন থেকে হানিফ ভাই বলে জড়িয়ে ধরলে তিনি তাকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে আমার সাথে বেইমানি বলতে বলতে বঙ্গভবন ত্যাগ করে চলে যান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাসায় ফিরে রাতের খাবার খেতে খেতে বললেন, আজ আমার 2টি আনন্দ, প্রধানমন্ত্রী হতে পারার আনন্দ আর হানিফের বেইমানির প্রতিশোধ নিতে পারার আনন্দ।